ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দেখব ভারতের এক অবিশ্বাস্য জার্নি, কিভাবে একটা দেশ ভয়াবহ দুর্ভিক্ষ থেকে আজ খাদ্যশস্যে উদ্বৃত্তের দেশে পরিণত হলো। এটা কিন্তু শুধু অর্থনীতির কোনো শুকনো গল্প না, এটা মানুষের বেঁচে থাকার একটা মৌলিক লড়াইয়ের গল্প। আচ্ছা, এই ছবিটার দিকে একবার তাকান। এটা ১৯৪৫ সালের ছবি। অনাহারে থাকা মানুষ একটা ত্রাণ শিবিরে এসে পৌঁছেছেন। এই একটা দৃশ্যই কিন্তু একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। চলুন এই কঠিন বাস্তবতাকে মাথায় রেখেই আজকের আলোচনাটা শুরু করি। তো যখন খাবারের অভাব একেবারে চরমে পৌঁছায়, আমরা সেটাকেই বলি দুর্ভিক্ষ। আর এর ভয়াবহতাটা কিন্তু শুধু না খেয়ে থাকাতেই শেষ হয়ে যায় না। দূষিত জল বা পচা খাবার খাওয়ার ফলে মহামারী ছড়িয়ে পড়ে, আর তাতেও হাজার হাজার মানুষ মারা যায়। মানে এটা হলো খাদ্য নিরাপত্তার পুরোপুরি ব্যর্থ হওয়ার একটা চিত্র। যদি আমরা ভারতের ইতিহাসের দিকে তাকাই, তাহলে সবচেয়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষগুলোর মধ্যে একটা ছিল ১৯৪৩ সালের বাংলার মন্বন্তর। ভাবতে পারেন, প্রায় ৩০ লক্ষ মানুষ মারা গিয়েছিলেন। এই বিরাট সংখ্যাটাই আমাদের বারবার মনে করিয়ে দেয় যে খাদ্য নিরাপত্তার বিষয়টা আসলে কতটা জরুরি। তো এই যে একটা গম্ভীর প্রেক্ষাপট, চলুন এবার দেখে নিই আজ আমরা ঠিক কি নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বুঝব এই যে আমরা বলছি খাদ্য নিরাপত্তা, এটা আসলে কি। তারপর দেখব কারা এর অভাবে সবচেয়ে বেশি কষ্ট পান। এরপর জানব ভারতের সুরক্ষা ব্যবস্থাগুলো নিয়ে, আর একদম শেষে একটা বেশ জটিল প্যারাডক্স নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো চলুন সবার আগে মূল কনসেপ্টটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। খাদ্য নিরাপত্তা আসলে কি? সহজ করে বললে এর ৩টে মূল স্তম্ভ আছে, যা টিকে থাকার জন্য অপরিহার্য। দেখুন, খাদ্য নিরাপত্তার আসলে ৩টে দিক আছে। প্রথমটা হলো অ্যাভেলেবিলিটি বা সহজলভ্যতা, মানে দেশে যথেষ্ট খাবার আছে তো, সেটা নিজের দেশের উৎপাদনও হতে পারে, আমদানি করা হতে পারে, বা আগের বছরের স্টকও হতে পারে। দ্বিতীয়টা হলো অ্যাক্সেসিবিলিটি বা নাগালের মধ্যে থাকা, মানে খাবার তো আছে কিন্তু সেটা কি দেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাচ্ছে। আর ৩ নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ, অ্যাফোর্ডেবিলিটি বা ক্রয় ক্ষমতা, মানে মানুষের হাতে কি যথেষ্ট পয়সা আছে ভালো পুষ্টিকর খাবার কেনার জন্য। ব্যাপারটাকে খুব সুন্দর করে বলা হয়েছিল ১৯৯৫ সালের ওয়ার্ল্ড ফুড সামিটে। বলা হয়েছিল, খাদ্য নিরাপত্তা তখনই আছে বলে ধরা হবে যখন সব মানুষ সব সময় যথেষ্ট নিরাপদ এবং পুষ্টিকর খাবার পাওয়ার শারীরিক ও অর্থনৈতিক সুযোগ পাবে। খেয়াল করুন, সব মানুষ আর সব সময়, এই দুটো কথাই কিন্তু আসল। আচ্ছা, তাহলে খাদ্য নিরাপত্তা কি সেটা তো আমরা বুঝলাম। এবার চলুন দেখি কারা এর অভাবে সবচেয়ে বেশি কষ্ট পান। চলুন এই সমস্যাটার একটা মানবিক দিক দেখি। আসুন রামুর গল্পটা শোনা যাক। রামু একজন দিনমজুর, খেতে কাজ করেন, কিন্তু চাষের কাজ তো আর সারা বছর থাকে না। তাই বছরের প্রায় ৪ মাস তার কোনো কাজই থাকে না, কোনো আয়ও থাকে না। এই যে বিশেষ একটা সময়ে গিয়ে ক্ষুধার্ত থাকতে হচ্ছে, একেই বলা হয় মৌসুমী ক্ষুধা। এখানে একটা বেশ বড় প্রশ্ন চলে আসে, তাই না? যে কাজ থাকা সত্ত্বেও একজন মানুষ কেন অভুক্ত থাকবে? উত্তরটা হলো আয়ের নিরাপত্তাহীনতা। রামুর মতো মানুষদের হয়তো কাজ আছে, কিন্তু সেটা স্থায়ী নয়, তাই আয়ও নিশ্চিত নয়। এবার চলুন শহর থেকে একটা উদাহরণ দেখি, আহমেদের গল্প। উনি রিকশা চালান, তাই রোজকার আয় একরকম থাকে না, কোনো দিন বেশি কোনো দিন কম। কিন্তু তার কাছে পিডিএসের একটা হলুদ কার্ড আছে, আর এই কার্ডটা থাকার জন্যেই তিনি বাজারের থেকে প্রায় অর্ধেক দামে চাল, গম, চিনির মতো জিনিস কিনতে পারেন। এই কার্ডটাই কিন্তু তার আর তার পরিবারের বেঁচে থাকাটা নিশ্চিত করে। এখান থেকেই বোঝা যায় সঠিক সরকারি সাহায্য কতটা জরুরি। শুধু রামু বা আহমদই নয়, আসলে এরকম আরও অনেকেই আছেন যারা খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকেন। যেমন ধরুন, যাদের নিজস্ব জমি নেই বা যারা পুরনো দিনের হাতের কাজ করে জীবিকা চালান। এছাড়া তফসিলি জাতি, উপজাতি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ, আর অবশ্যই গর্ভবতী মহিলা, সদ্য মা হয়েছেন যারা, এবং ৫ বছরের কম বয়সী শিশুরা, এরা পুষ্টির দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম। এবার চলুন দেখা যাক ভারত এই ক্ষুধার বিরুদ্ধে লড়ার জন্য কি ব্যবস্থা নিয়েছে, কি করে একটা সুরক্ষার ঢাল তৈরি করেছে। স্বাধীনতার ঠিক পরেই ভারত একটা বিরাট পদক্ষেপ নিয়েছিল। কৃষিক্ষেত্রে একটা নতুন কৌশল আনা হয়েছিল, যার লক্ষ্য ছিল দেশকে খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলা, আর এরই ফল হল সবুজ বিপ্লব। এটাই ছিল ভারতের খাদ্য নিরাপত্তার দিকে যাত্রার প্রথম এবং সবচেয়ে বড় ধাপ। আর এই চেষ্টার ফল কি হয়েছিল জানেন? শুধু এই একটা সংখ্যাই আপনাকে চমকে দেবে। 2021-2022 সালে ভারতে মোট খাদ্যশস্য উৎপাদন হয়েছে 315 মিলিয়ন টন।
ভাবুন একবার, যে দেশে একসময় দুর্ভিক্ষ হতো সেই দেশ আজ এই পর্যায়ে পৌঁছেছে। এই গ্রাফটার দিকে একবার তাকান। কি দারুণভাবে দেখা যাচ্ছে, তাই না? দেখুন ১৯৭০-এর দশক থেকে প্রোডাকশন কেমন রকেটের গতিতে বেড়েছে। এই যে সোজা ওপরের দিকে ওঠা লাইনটা, এটাই হলো কয়েক দশকের কঠিন পরিশ্রম আর সঠিক নীতির প্রমাণ। তো ভারতের এই ফুড সিকিউরিটি সিস্টেমের প্রথম পিলারটা হলো বাফার স্টক। এখন বাফার স্টকটা কি? খুব সহজ ভাষায় বলতে গেলে এটা হলো সরকারের জমানো খাদ্যশস্যের ভাণ্ডার। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই কৃষকদের থেকে গম, চাল কিনে এটা জমা করে রাখে। কেন? যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে বা কোনো এলাকায় খাবারের অভাব দেখা দিলে এই স্টক থেকে তা পৌঁছে দেওয়া যায়। আর দ্বিতীয় পিলারটা হলো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস। এটা হলো সেই সিস্টেম যার মাধ্যমে সরকার ওই বাফার স্টকের খাদ্যশস্য সারা দেশে ছড়িয়ে থাকা রেশন দোকানের মাধ্যমে গরিব মানুষদের কাছে খুব কম দামে বা ভর্তুকি দিয়ে বিক্রি করে। এই টেবিলটা খুব ইন্টারেস্টিং। এটা দেখাচ্ছে যে পিডিএস কিভাবে সময়ের সাথে সাথে বদলেছে। দেখুন, শুরুতে এটা ছিল সবার জন্য, কিন্তু ধীরে ধীরে সরকার বুঝতে পারে যে সাহায্যটা তাদেরই সবচেয়ে বেশি দরকার, যারা সবচেয়ে গরিব। তাই সময়ের সাথে সাথে এই সিস্টেমটাকে আরও বেশি টার্গেটেড করা হয়েছে, যাতে সাহায্যটা ঠিক জায়গায় পৌঁছায়। এত সব সাফল্যের পরেও কিন্তু গল্পটা শেষ হচ্ছে না, বরং এখানে আসছে একটা অদ্ভুত প্যারাডক্স বা বিরোধাভাস, যা আজও আমাদের দেশের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। এ কথাটা শুনলে হয়তো একটু অবাক লাগবে, কিন্তু এটাই সত্যি। এফসিআইয়ের গুদামগুলো খাদ্যশস্যে উপচে পড়ছে, যার মধ্যে কিছু পচে যাচ্ছে আর কিছু ইঁদুরে খাচ্ছে। ভাবুন একবার, একদিকে খাবারের পাহাড় আর অন্যদিকে সেই খাবার নষ্ট হচ্ছে। এটাই হলো আজকের ভারতের সবথেকে বড় প্যারাডক্স। আর এখান থেকেই একটা মূল প্রশ্ন উঠে আসে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়ালো? যে একটা দেশ কিভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েও তার সব নাগরিকের ক্ষুধা পুরোপুরি মেটাতে পারে না? এই জটিল প্রশ্নটাই আজকের ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর এর উত্তর খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের সবার। এই ধরনের আরও শিক্ষামূলক বিষয় জানতে আমাদের চ্যানেল ইজি লার্নিংকে সাবস্ক্রাইব করুন।